গল্পের নাম সর্বনেশিনী, পর্ব সংখ্যা 19, লেখা সুরায়া সত্তার উর্মি। মিস আকৃতা কেমন আছেন? দিলশাদের গম্ভীর কণ্ঠে সিনা কেমন যেন দমে গেল। হাসবার চেষ্টা করে বলল, আম ফাইন। তারপর নিজের ছেলেকে কাছে টেনে বলল, লোবান কোথায় চলে গেছিল? লোবান বলল, এখানে মমি। লিলিয়ান লোবান আর তার মাকে দেখে ঠোঁট ভেঙে হুট করে কেঁদে দিল। সিনা বেবাচিকে খেয়ে গেল। লোবানকে ছেড়ে লিলিয়ানকে ধরে বলল, কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? লিলিয়ান ফোপাতে ফোপাতে বলল, মমি মমি। সিনা কিছু বলবে তার আগে কেউ একজন পিছন থেকে লিলিয়ানকে কেড়ে নেয়। সিনা দিলশাদ দুজনেই হতভম্ব। পিছনে ফিরতে আবিষ্কার করে আগন্তুক আর কেউ না, মারিয়া। মারিয়া লিলিয়ানের কান্না থামাতে থামাতে বলল, মমি এখানে বাচ্চা, ডোন্ট ক্রাই। লিলিয়ান আরও জোরে কেঁদে দিল। সামনে দাঁড়িয়ে থাকা সিনহার বুকের ভিতরে কাঁচ ভাঙার মতো শব্দ হতে লাগলো। সিনা বিড়বিড় করে বলল, মারিয়া তাহলে লিলির মা? কিন্তু মুহূর্তে তার ভাবনায় ফোন পড়ল। লিলিয়ান মারিয়াকে নাকে মুখে আঘাত করে চেঁচিয়ে উঠল, তুমি আমার মা না, তুমি আমার মা না। মেয়েকে হাইপার হতে দেখে দিলশাদ নিজের মেয়েকে কাছে টেনে নিল। বুকের সাথে মিশিয়ে মারিয়াকে শক্ত কণ্ঠে বলল, তুমি আমার মেয়েকে একা কেন ছেড়েছ? মারিয়া ঘামতে লাগলো। আমতা আমতা করে বলল, দিল আমি একটু ফোনে কথা বলছিলাম, কখন যে লিলি বেরিয়ে গেল। দিলশাদ মুহূর্তে হিংস্র রাক্ষসের মতো হয়ে গেল। এই মেয়েটি তো তার বাঁচার ভরসা। এর যদি কিছু হয় দিলশাদ কি করবে? মরেই তো যাবে সে। কাল থেকে তোমার আর প্রয়োজন নেই মারিয়া, তুমি এসো না। মারিয়ার চোখে মুখে হতাশ ফুটে উঠল। ঢুকুর তুলে কেঁদে বলল, দিলশাদ গিভ মি এ চান্স। না। মারিয়া বেরিয়ে গেল। দিলশাদের মাকে অবশ্যই খবরটা দিতে হবে, না হলে আবার এই চাকরিতে সে চুকতে পারবে না। মারিয়া যেতে সিনা প্রশ্ন করলো, মিস্টার আমরিন লিলিয়ান? দিলশাদের মুখের ক্রোধ মুহূর্তে পরিবর্তন হয়ে হাসি ফুটে উঠল। হ্যাঁ, ও আমার মেয়ে, আমার সিনহার অংশ। সিনার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার অংশ মানে কি? লোবান? একমাত্র লোবানই তার অংশ। তাহলে সিনার অংশ মানে সিনা তো মারা গেছে। দিলশাদ লিলিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, না, ও বেঁচে আছে। সিনা রুমের ভিতর পায়চারি করছে। লোবান অনেক আগে ঘুমিয়ে পড়েছে। শেখ বাড়িতে আসার পরে এখনও তারুণ্যের সাথে দেখা হয়নি। কোনো এক কাজে আটকে গেছে। সিনা তারুণ্যের সাথে কথা না বলে আজ আর ঘুমাবে না। তার অনেক কিছু জানা দরকার, যার উত্তর শুধু তারুণ দিতে পারবে। সিনা আর না পেরে তারুণকে ফোন করলো। ফোন বিজি দেখাচ্ছে, তাই সে টেক্সট করলো, ভাই আপনি কোথায়? অপর প্রান্ত থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে, আমি আউট অফ কান্ট্রি যাচ্ছি, 2-1 দিনের ভিতর চলে আসবো। সিনা হতাশায় শ্বাস ছাড়ল। কীভাবে পারবে এই রহস্য থেকে বের হতে? সিনা 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ভোরে দরজায় টোকা পড়তে ঘুম ভাঙল আর। দরজা খুলতে তারুণের মাকে দেখতে পেয়ে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরল তাকে। সিনা, মা কেমন আছিস? ভালো আছি মা, তোমার এখন শরীর কেমন? ঠিক আছে, তোকে দেখার স্বাদ জাগছিল খুব, তাই তারুণকে বললাম, নয়তো আজ নিজের মেয়েটা ও মাহাদের সাথে বিয়ের পর অন্য দেশে পাড়ি জমিয়েছে। সিনা হাসলো, তো কি হয়েছে, আমি তো আছি মা। তারুণের মা হাসলেন। সিনার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, আগের কথা কি ভাবলি? সিনা তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জীবন এখন সেই মা। তারুণের মা মনে মনে ভাবলেন, যদি সিনা জানতে পারে তার মেয়ের কথা, কি করবে তখন? উনি বললেন, দিলশাদের কথা কি ভাবলি? ওটা পাস্ট মা, আমি সুখে আছি। লোবানি আমার জীবন, আর কাউকে নিয়ে ভাবতে চাই না। তারুণের মা উঠে পড়লেন। অনেক কিছু বলতে যেও বলতে পারলেন না। মেয়েটির জন্য খুব কষ্ট হয় তার। এতটুকু বয়সে কত কিনা সইল, আর এখন একা একাই মানুষ করছে ছেলেকে। তারুণের মা উঠে পড়লেন। যেতে যেতে মা আর ছেলেকে এক পলক দেখে নিলেন। কি মধুর সম্পর্ক তাদের। তারুণ তারপর দিন ফোন করলো। চীনা ছেলেকে নিয়ে রেডি হচ্ছে শহরটাকে ঘোরাবে বলে। চীনা ফোন ধরতে তারুণ বলল, চীনা আই নিড ইউর হেল্প। বলুন ভাইয়া। দিলশাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানি ডিল করেছে। আমি দেশের বাইরে যাওয়ার জন্য কিছু করতে পারছি না, তুমি একটু ফাইলটা পৌঁছে দিতে পারবে? সে নিজের বাসায় আছে। চীনা 7-5 ভেবে হ্যাঁ জানালো। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্য। লোবান তার পছন্দের বাড়িটির সামনে আবার আসতে পেরে লাফিয়ে উঠল, মমি আমরা এখানে কি ঘুরতে এসেছি? চীনা ছেলে মাথায় চুল ঠিক করে হ্যাঁ জানালো। তারপরে এগিয়ে গেল ভিতরে। চীনার মনে অজানা ভয় কাজ করতে লাগলো। পুরনো স্মৃতিগুলো বেশে উঠতে লাগলো। এই বাড়িটিতে তিক্ততায় ভরা সব অতীত মুছতে চেয়েও
পারেনি সিনহা। সিনহা ভাবতে ভাবতে দরজায় নক করলো। কেয়ারটেকার এসে তাকে জিজ্ঞেস করলো, কাকে চাই? সিনহা বলল, দিলশাদ আমরিন। আপনি আকৃতা শেখ? সিনহা মাথা ধরল। যারা উপরে আছেন সোজা চলে যান। সিনহা লোবানকে সোফায় বসিয়ে উপরে উঠে এলো। সিনহা যেতে ভ্রুযুগল কুঁচকে একটি বারবিডলের মতো মেয়ে এসে দাঁড়ালো লোবানের সামনে। লোবান দিলশাদের মতো ঠান্ডার গম্ভীরভাবে বসে রইল, যেন তাকে সে দেখেইনি। লিলিয়ান তার ছোট ছোট পায়ে গুটি কয়েক কদম এসে মিষ্টি সুরে বলল, ভাইয়া। লোবান এবার মুখ তুলে তাকালো। বাচ্চা মেয়েটিকে দেখলে লোবানের কাছে কেন জানি মনে হয় অনেক অংশে মেয়েটি তার মতোই। কিন্তু কেন? লিলিয়ান বলল, ভাইয়া তুমি এখানে কেন? মমির সাথে এসেছি। লিলিয়ান খুশি হয়ে বলল, মমি এসেছে? তো সে তোমার মমি না। লিলিয়ান মন খারাপ করে বলল, আমি কি তাকে মমি ডাকতে পারি? আমার না মমি নেই। লোবানের বড্ড মায়া হলো, বলল, ওকে। লিলিয়ান দাঁত বের করে হাসল, বলল, এই খুশিতে চলো, তোমাকে আমাদের বাসা দেখাই। লোবান না করলো না। এই বাসার প্রতি আলাদা টান জন্মেছে কেন যেন তার। এদিকে দিলশাদের সামনে বসে আছে সিনহা। অনেকটা অস্বস্তি হচ্ছে তার, তবু প্রকাশ করছে না সে। লোকটি আর চোখে একবার দেখলো সিনহা আগের মতোই আছে যেন, তবে খানিকটা শুকিয়ে গেছে, হয়তো ঠিক মতো খাচ্ছে না, ঘুম হচ্ছে না বলে। পরক্ষণে সিনহার মনে লিলিয়ানকে নিয়ে প্রশ্ন জাগে সিনহার। গলা ঝেড়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, লিলিয়ান, লিলিয়ান কি সত্যি আপনার মেয়ে? দিলশাদ ভাবলেশীনভাবে উত্তর দেয়, অ্যানি ডাউট? সিনহা থতমতে খেয়ে যায়। না না, তা হবে কেন? আমার জানা মতে সিনহা তো মরে গেছে। তাহলে আপনি যে বললেন? দিলশাদ যে কাজ করছিল তা নামিয়ে রাখলো, জানালা দিয়ে বাইরে তাকালো। নীল আকাশ, মেঘ নেই, একদম পরিষ্কার, ঠিক দিলশাদের ভাগ্যের মতো। দিলশাদ এবার সরাসরি সিনহার দিকে চাইল। মেয়েটি বারবার তাকে সিনহার কথা মনে করিয়ে দেয় কেন? সিনহা তো আছে, কিন্তু লুকিয়ে আছে, অভিমান করে দূরে সরে আছে। আচ্ছা থাক না, দূরে একবার না একবার তো তাকে দিলশাদের কাছে আসতে হবে, ধরা তো দিতেই হবে কিনা। দিলশাদ নিজের চোখ মুখে হাত বোলালো। এখনো মনে আছে সে দিনটির কথা। শীতকালে মধ্যরাতে বাইরে ঠান্ডা হাড় কাঁপানো বাতাসের মাঝে কেউ একজন দরজা নাড়ল। দিলশাদ তখন কাজ করছিল অফিসে। এত রাতে কে এসেছে দেখার জন্য দরজা খুলতেই ঝুড়িতে ফোঁট ফুঁড়ে একটি বাচ্চা মেয়েকে দেখে বুকের ভিতর মেঘের ডাকের মতো গুরুম গুরুম শব্দ হতে লাগলো। বাচ্চা মেয়েটি তাকিয়েছিল, বড় বড় চোখ করে দেখছিল কতটুকুই হবে তখন এই 1 বা 2 দিনে। দিলশাদের মনে তখন পিতার ভালোবাসার মায়ের বন্যা বয়ে গেল। বুকে কাছে টেনে নিতেই শান্তি শান্তি অনুভব করলো। এটুকুন বাচ্চা কত মায়ে ডুবিয়ে ফেলেছে দিলশাদকে। সেদিন বাচ্চার সাথে একটি নোট পেয়েছিল দিলশাদ। তাতে লেখা ছিল, আমার শরীরের একটি অংশ তোমাকে দিলাম, যেভাবে আমাকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছিলে। এই বাচ্চাটি তেমন অবহেলা করো না, তাহলে আমি আর কখনো তোমাকে ক্ষমা করব না দিলশাদ। জানো, এই বাচ্চাটি আমার সব। বুকের মাঝে আগলে রেখো, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি ভালো আছি। আর হ্যাঁ, ওর নাম রেখো লিলিয়ান। ইতি সিনহা। দিলশাদের চোখ ভিজে উঠল। নিজেকে সামলাবার বৃথা চেষ্টা করলো। সিনহাকে উদ্দেশ্য করে বলল, আর কিছু জানার আছে? সিনহা মাথা নাড়ল। কিছুই জানার নেই। সত্যি বলতে অনেক কিছু জানার আছে। কে এই ব্যক্তি? যে সিনহা, সে যেভাবে দিলশাদকে ঠকিয়েছে। কে এত বড় একটা মিথ্যা বলছে তার নাম করে? কই, সিনহা তো কখনো দিলশাদকে চিঠি দেয়নি, না কখনো নিজের অংশ দিয়েছে। সিনহা তা কখনোই করতে পারবে না, একদম না। নিজের মেয়েকে সে কীভাবে আলাদা করবে? তার থেকে বড় কথা, তার তো একটা ছেলেই। সিনহার ভাবনার ফোড়ন পড়ল। লোবান আর লিলিয়ানের একসাথে চিৎকার পুরো বাড়িতে হা হা করে তুলল। দুজনে একচোটে বাড়ির বাইরে এসে পড়ল, আর সামনে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘণ্টাখানেক পর চিনার দিলশাদ বাইরে বসে আছে। অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলছে। দিলশাদ চিনার হাত শক্ত করে চেপে বসে আছে, যেন একটি পাথরের মূর্তি। চিনা এমন একটি কাণ্ডে হতভম্ব। কীভাবে লোবান আর লিলিয়ান একতলা থেকে নিচে পড়ে গেল একসাথে? এমনটি তো হবার নয়। তাহলে কীভাবে হলো এমন? দুজনেরই মাথা ফেটে গেছে, হাত পা ছুলে গেছে, রক্ত বয়ে গেছে খুব। চিনা দুটো বাচ্চা এই রক্তাক্ত অবস্থায় কিছুতেই ভুলতে পারছে না। অপারেশন থিয়েটারে লাল বাতি নিভে গেল। ডাক্তার দৌড়ে বেরিয়ে এলো, বলল, আপনাদের বাচ্চাদের ব্লাড প্রয়োজন, তবে ছেলেটির জন্য আমরা ব্লাড পাচ্ছি না। ও নেগেটিভ। এই ব্লাড গ্রুপটা বের যদি আপনাদের মাঝে কারো থাকে চলতে আসুন। চিনার সঙ্গে সঙ্গে মনে পড়লো দিলশাদের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। চিনা বিচলিত বলল, ডাক্তার, দিলশাদের ব্লাড ও নেগেটিভ, ও ব্লাড দেবে। দিলশাদ এক মুহূর্তের জন্য চমকে গেল। মিস্টার আকৃতি কীভাবে জানে তার ব্লাড গ্রুপের খবর?
কিন্তু সে কিছু বলল না। মনের কোণে সন্দেহের বীজ বুনতে শুরু করলো দিলশাদে। এক তীক্ষ্ণ দৃষ্টি মেলে সে চলে গেল ডাক্তারের কাছে এবং বিলাপ দিতে লাগলো। দিলশাদ হসপিটালের বেডে শুয়ে আছে। ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে ভরছে ব্যাগে। দিলশাদের সেদিকে খেয়াল নেই। সে ভাবনায় ব্যস্ত। আকৃতির শেখের সাথে লোবানের কী সম্পর্ক? যতটুকু জানে, গত বছর আকৃতির সাথে মাহাদের বিয়ে হয়। এত জলদি কীভাবে এত বড় বাচ্চার মা হয় সে? সত্যি কি যা দেখে যাচ্ছে তা সিম্পল, নাকি এর ভিতরে কোনো রহস্য আছে? দিলশাদ বিছানায় শুয়ে কাউকে কল দিল। 10 মিনিটের মধ্যে সব ডিটেলস চলে এলো দিলশাদের ফোনে। ততক্ষণে ব্লাড নেওয়া শেষ। দিলশাদ ডাক্তারকে বলে, আপনার একটু সাহায্য লাগবে। আমি এই বাচ্চা দুজনের ডিএনএ টেস্ট করাতে চাই। ডাক্তার মাথা নাড়ল এবং চলে গেল। দিলশাদ এখনও শক্ত হয়ে বসে আছে, হয়তো নিজের রাগ দমানোর চেষ্টা করছে। তারুণ্যের বোন বলে দিলশাদ এই আকৃতি শেখকে নিয়ে কখনো ভাবেনি, কিন্তু তার নাকের ডগার নিচ দিয়ে এত কিছু হয়ে গেল। এত বছর সে টের পেল না। হোয়াই? দিলশাদের জবাব চাই সব কিছুর। এই 6টি বছরের হিসাব, 6টি বছরের প্রতিটি দিন, রাত, মুহূর্তের হিসাব চাই তার। দিলশাদ উঠে পায়চারি করতে লাগলো। কিছু মুহূর্তের মাঝে ডাক্তার একটি কাগজ নিয়ে উপস্থিত হলো। কাগজটি দেখে দিলশাদ বাঁকা হাসলো। হিংস্রতা ফুটে উঠেছে সে হাসিতে। এত বড় ধোঁকা তার সাথে, এত বড়! দিলশাদ কাগজটি হাতে বাড়িয়ে বেরিয়ে এলো। চীনা তখনও বাইরে বসার জায়গায় চিন্তিত মুখে বসে। দিলশাদ এক ঝটকায় টেনে তুলল চীনাকে। পাশের একটি খালি রুমের ভিতর ছিটকে ফেলল চীনাকে। হঠাৎ এমন একটি ঘটনায় চীনা বিস্মিত হয়ে গেল। কিছু বুঝে উঠবার আগে দিলশাদ বলতে শুরু করলো, তুমি আমাকে এভাবে কেন ঠকালে চীনা? আমি জানি আমি অনেক বড় দোষ করছি, তোমার কাছে অপরাধী। তাই বলে এত বড় শাস্তি আমাকে কেন দিলে? তুমি জানো আমি যে এখনও জিন্দা লাশ। আজ লিলিয়ান পাশে না থাকলে হয়তো আমি মরে যেতাম। দিলশাদ এবার পূর্ণ দৃষ্টি দিলে চাইল চীনার দিকে। মেয়েটি আজও তাকে ভয় পায়। চীনা কাঁচুমুচু হয়ে আসছে। মনে হচ্ছে দিলশাদ বুঝে এখনই তার গায়ে হাতটা তুলবে। চীনা পিছিয়ে গেল 2 কদম। তা দেখে দিলশাদ তার গম্ভীর বরফ কণ্ঠে শক্তভাবে বলল, স্টপ চীনা, আর কোথাও তোমাকে পালাতে দিচ্ছি না আমি।